হ্যাঁ, আর কেউ কি জয়েন করবে? কি মনে হয়? হ্যালো, আর কেউ কি জয়েন করবে? স্যার শুরু করতে পারেন, দু একজন হয়তো করতে পারে পরে। হ্যাঁ, আমরা শুরু করতে পারি। এই যে 11:09 বাজে, আমরা 11:10 থেকে শুরু করি। আচ্ছা, আমি স্ক্রিনটা একটু শেয়ার করে নেই। এই যে অনলাইন ক্লাস, একটু স্ক্রিনটা শেয়ার করে নিলে সুবিধা হয়। ওকে। আচ্ছা, আমরা একটু বিএলসিটাতে যদি যাই, বিএলসিতে তোমাদের এনরোলটা করাবো, কিন্তু এখানে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। কিভাবে যে তোমাদের এনরোল করাবো সেটা আমি খুঁজে পাচ্ছি না, বুঝেছো? এই যে আগে এই পার্টিসিপেন্টসে গিয়েই একটা এনরোলমেন্ট কি জেনারেট করা যেত, এখন ওইটার তো কোনো অপশনই দেখছি না আমি। হুম। তোমরা কি জানো এই নতুন ইন্টারফেসের বিষয়টা? আর এনরোল ইউজার্স এ গিয়ে একটু দেখতে পারেন, ওদের আপডেট আছে তো। হ্যাঁ হ্যাঁ, কোন জায়গাটাতে বলো তো দেখি, স্ক্রিনটা দেখতে পাচ্ছো? জি স্যার, ডান পাশে নিচে। হ্যাঁ, ডান পাশের নিচে এনরোল ইউজার্স, হ্যাঁ এই যে এইখানে আসলাম, কিন্তু এখানে এনরোলমেন্ট জেনারেট করবো কিভাবে? নাকি ধরে ধরে স্টুডেন্টদের ঢুকাতে হবে? তাও তো পারা যাচ্ছে না। এখানে একটা জায়গায় থাকবে না যে এনরোলমেন্ট কি, যাতে স্টুডেন্টরা ওই এনরোলমেন্ট কি দিয়ে জয়েন করতে পারে? সেটার কোনো অপশন, আগে তো একটা অপশন ছিল, জি এখন স্যার। ওটা অপশন দেখি না, বুঝছো? এই একটা মুশকিল হয়ে গেছে। এখন ওই এনরোলমেন্ট অপশনটা না থাকলে তো জয়েন করাবো কিভাবে? এখানে যেটা আছে, সিলেক্ট ইউজার্স, সার্চ, সার্চ দিলে কিভাবে সার্চ দেব? স্টুডেন্ট নাম দিয়ে নাকি আইডি দিয়ে? আইডি দিলেও তো কিছু আসে না। শো মোর, শো মোরে গেলেও তো কিছু নেই। শুধুমাত্র ডেট, কবে থেকে স্টার্ট হবে, এনরোলমেন্ট ডিউরেশন আনলিমিটেড করা আছে, কিন্তু এনরোলমেন্ট কি একটা থাকতে হয়তো, এনরোলমেন্ট কি সেটা কোথায়? এনরোলমেন্ট অপশনস এর মধ্যে থাকবে না সেটা? হুম। আমি তো ওই নতুন ইন্টারফেসটা আমি বুঝতেছি না কিছু। আগে যে ইন্টারফেস ছিল ওটাতে এনরোলমেন্ট মেথড ছিল, সেই এনরোলমেন্ট মেথডই তো নাই। হ্যাঁ। স্যার আপনি সানডে কি ইউনিভার্সিটি থাকবেন? তাহলে আমি গিয়ে একটু দেখতে পারতাম, আমি বা তানভীর যদি থাকে তাহলে। হ্যাঁ হ্যাঁ, তোমরা কেউ একজন এসে আমার এখানে এসে একটু দেখা করো তো, সানডেতে আমার ক্লাস থাকে তো অনার্সে। ওকে স্যার, তাহলে আমি দেখা করব। হুম। তাহলে কারণ এটা এটা তোমাদের জন্য করতে পারছি না, ওই আরেকটা সেকশন আছে এম এর, তাদেরকে ইসে পড়াই আমি, টিচিং মেথডস পড়াই, ওদেরকেও পারছি না। মানে এটা কি সমস্যা হলো বুঝলাম না কিছু। আগে কিন্তু খুব সুন্দর এনরোল করা যেত তোমাদের স্যার ওখানে কিছু
হ্যাঁ ভিডিও দেয়া থাকে আর কি স্যার, টিউটোরিয়াল ভিডিও দেয়া থাকে, তো ওগুলো দেখলেও পারা যায় মাঝে মধ্যে। হ্যাঁ, এবার কি ওরা টিউটোরিয়াল ভিডিও দিয়েছে? হুম? নতুন বিএলসি তে ওরা কি ইনফরমেশন দিয়েছে? আচ্ছা, বিএলসি এটা তো তোমাদের না, এই যে আমরা যদি হোমে যাই, গাইডলাইন্স এন্ড রিসোর্সেস, গাইডলাইন্স ফর স্টুডেন্টস, গাইডলাইন্স ফর টিচার্স, স্যার। টিচার্স একটা দিব। এই যে এখানে জি একটা স্যার। ভিউ আছে, এটা কি? ইয়ে না, এটা তো স্টুডেন্টস এক্সপেরিয়েন্স, বিএসসি প্ল্যাটফর্ম বাই নাম্বারস, কোর্স ক্যাটেগরিজ, না এগুলো তো কোর্স, এক্সপন্ড, গো টু স্টার্ট লার্নিং, এগুলো নয়। টিচার্স এরটাতে যাই নাকি? জি স্যার। দেখি টিচিং গাইডলাইন ফর টিচার্স ভিউ কি বলছে এখানে, দ্য পারপাস অফ দ্য বিএলসি প্ল্যাটফর্ম, এই হলো পারপাস। এটা আমাদের হাউ স্যার এই টু, যে নিচে আছে হাউ টু এনরোল স্টুডেন্টস, কোথায় যেন 4 নম্বরে স্যার। হতো, হাউ টু এনরোল, এটা হ্যাঁ 4 নম্বর স্যার। এই 4, হাউ টু এনরোল স্টুডেন্টস উইথ এনরোলমেন্ট কি, এটা দেখি। জি স্যার। এটা কি পুরনো ইন্টারফেসে না নতুন ইন্টারফেসে? দেখি, দেখলে বোঝা যাবে। নতুনটাই থাকার কথা স্যার। আসসালামু আলাইকুম, আমি রাকিবুজ্জামান আতিফ, বিএলসি টিমের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। এটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বিএলসি প্ল্যাটফর্মের যে কোর্সগুলো আমাদের রয়েছে সেখানে স্টুডেন্টদেরকে কোন প্রসেসে এনরোল করানো যায়। তো চলুন দেখে আসা যায়। শুরুতেই আপনার যে কোর্সটি রয়েছে সেই কোর্সে চলে আসতে হবে। ওই কোর্সে আসার পর কোর্সের একদম শুরুর দিকেই দেখবেন পার্টিসিপেন্টস নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। পার্টিসিপেন্টসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন দুইটা অপশন রয়েছে, একটা ইনরোলড ইউজার, একটা ইনরোল ইউজার। আপনাকে এই ইনরোল ইউজার্স এর ডান পাশে যে একটা ড্রপ ডাউন বাটনটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ও এখানে ক্লিক করলে দেখতে পাবেন এনরোলমেন্ট মেথড ও আচ্ছা 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 আচ্ছা, ওটা ডান পাশে ড্রপ ডাউনে এখানে আছে। আসার পর প্রথম কাজ আমাদের হবে গেস্ট অ্যাক্সেস। গেস্ট অ্যাক্সেস এর যে অপশনটা রয়েছে এটা অবশ্যই আমাদেরকে ইনভিজিবল করে দিতে হবে। যদি আমাদের এরকম ভিজিবল থেকে থাকে, একটু আগে যেভাবে দেখিয়েছিলাম, আমরা অবশ্যই এই আই বাটনের উপরে ক্লিক করে এটাকে আমরা ডিসেবল করে দিব। তাহলে আমরা উইথাউট কি এই কোর্সটা কাউকে অ্যাক্সেস করা থেকে বিরত রাখতে পারবো। দেন আমরা স্টুডেন্ট এনরোলমেন্টের যে প্রসেসটা রয়েছে সেখানে চলে যাব, সেলফ এনরোলমেন্ট স্টুডেন্ট। এই অপশনটা থেকে রাইট সাইডে কর্নারে যেই এডিট সেটিং এর অপশনটা রয়েছে সেখানে চলে যাব। তার আগে আমরা এই অপশনটা ভিজিবল করে নিব যাতে স্টুডেন্টরা কি ব্যবহার করে কোর্সে জয়েন করতে পারে। দ্যাটস ওয়াই আমরা এই আই বাটনের উপরে ক্লিক করে এই অপশনটা ভিজিবল করে দিলাম। দেন আমরা সেটিংস অপশনে ক্লিক করে নিচ্ছি। এখানে আসার পর আপনাদের আদার্স যে কোনো অপশনে হাত না দিয়ে জাস্ট যে জায়গাটাতে কাজ করতে হবে এনরোলমেন্ট কি, এনরোলমেন্ট কিটাতে এসে আপনাদের পছন্দ মতো কোর্সে একটা কি সেট করতে হবে। আমি আমার পছন্দ মতো একটা কি সেট করে দিচ্ছি। দেন স্ক্রল করে নিচের দিকে এসে সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করে নিচ্ছি। তাহলে আমার কোর্সে এনরোলমেন্টের জন্য যে কি সেট করার জায়গাটা ছিল সেটা আপডেট হয়ে যাবে। এখন জাস্ট আপনি কোর্সে এসে আপনি স্টুডেন্টদেরকে যে কোনো গ্রুপ বা মেইলের মাধ্যমে এই লিঙ্কটা প্রোভাইড করবেন এবং যেই কোর্সের কিটা সেট করেছেন এনরোলমেন্ট কি সেটা স্টুডেন্টদেরকে প্রোভাইড করবেন। তাহলে তারা কি ব্যবহার করে তাদের কাঙ্ক্ষিত কোর্সে জয়েন করতে পারবে। দ্যাট ওয়াজ অল অ্যাবাউট। আচ্ছা, তাহলে তো কিছুটা বোঝা গেল তাই না? জি স্যার। আমরা আমরা একটু দেখি তাহলে, এটা কোথায় যেন ছিলাম আমরা? কোর্সে যেতে হবে স্যার। কোর্সে যেতে হবে। আমরা কোর্সটা কোথায় হারিয়ে ফেললাম আবার? আচ্ছা দেখি কোথায় কোর্সটা, এই রে, কোর্সটা হারিয়ে ফেললাম নাকি? স্যার বিএলসি তে আবার লগইন করলে হবে। তাই করতে হবে। আচ্ছা বিএলসি তে বলতে এই রিসেন্ট হলো তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্টিং। তাহলে এইবার দেখো, ওটা লুকানো ছিল বুঝছো। এই যে লুকানো ছিল বলতে কি, এই যে পার্টিসিপেন্টস এর মধ্যে এই যে কোনায় এই যে ড্রপ ডাউন মেনু যে আছে এর মধ্যে লুকানো ছিল। এইটাই মানে বোঝা যায়নি, কারণ পাশে আবার এনরোলমেন্ট ইউজার্স আছে তো স্বাভাবিকভাবে চোখ এটাতে পড়ে, কিন্তু এটার ভিতরে যে লুকিয়ে রাখা হয়েছে এটা কে জানে। এই যে এনরোলমেন্ট মেথড, এটা আমি খুঁজতেছি পাচ্ছি না, এটা তো ভিজিবল না।
আগে কিন্তু এটা ভিজিবল ছিল। আচ্ছা, তাহলে এই যে সেলফ এনরোলমেন্ট কোনটা আমাদের দিতে হবে, যে সেলফ এনরোলমেন্ট স্টুডেন্টস, হ্যাঁ স্টুডেন্টসটাতে এটা আমরা ইনেবল করি। দ্বারা আবার কি জয়েন করতে চাচ্ছে যেন, চাচ্ছে সঞ্চিতা অ্যাডমিট। আচ্ছা, এটা আমরা একটু দেখি। এখানে তাহলে এখানে আমরা যাব হলো সেটিং এ, তাই না? জি স্যার। সেটিং এ যাই, সেটিং এ গিয়ে এই জায়গাটাতে এনরোলমেন্ট কি এই জায়গাটাতে আমাদের দিতে হবে, এটা ভিজিবল করা আছে। হ্যাঁ, এই জায়গাটাতে আমরা দিয়ে দিই আমাদের কি এনরোলমেন্ট, তোমাদের কোর্সটা আমরা সংক্ষেপের নাম দিয়েছি হলো টেস্টিং, তাই না? টিএসটিএনজি এটাই রাখি। হ্যাঁ, তোমরা জয়েন করতে পারো। TESTING স্মল লেটার সব দিলাম। হ্যাঁ, দিয়ে সেট করে ফেললাম এনরোলমেন্ট কি, এই যেটা এখন দেখা যাবে, এই যে TSTING। হ্যাঁ, তাহলে ইউজ গ্রুপ এনরোলমেন্ট কি এর দরকার নাই, ডিফল্ট কিনোট এনরোলমেন্ট ডিউরেশন অন্যগুলো তাহার না দিলেও হয়, কিন্তু উপরে শুধুমাত্র যে ইএস করা আছে, কিপ কারেন্ট এনরোলমেন্ট স্টুডেন্ট, অ্যালাউ নিউ সেলফ এনরোলমেন্ট, এগুলো সব ইএস করা আছে। আমার মনে হয় কিছু দরকার নেই, এটা আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিই। হ্যাঁ, এবার আমি এই কোর্সের কোথায় গেল, ড্যাশবোর্ডে পাওয়া যাবে স্যার। দাঁড়াও, কোর্সটা বারবার হারিয়ে যায় কেন? কোর্সে যাই। হ্যাঁ, এবার কোর্সের যে ইটা আছে, লিংকটা স্যার। হ্যাঁ লিংকটা দেই, তারপরে লিংকটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপে দিচ্ছি, কোর্সের লিংকটা, ওটাতে ক্লিক করবা। এটা হলো কোর্স লিংক, আর হলো এনরোলমেন্ট কি ইকে। হ্যাঁ, ইকে হলো টেস্টিং। দেখো তো কেউ জয়েন করতে পারো কিনা। ওই গেল, এটা কি এসছে? জি স্যার। তোমাদের এখানে শো করছে, দেখো তো কেউ কি জয়েন করতে পারছো? এনরোলমেন্ট কি কি কাজ হচ্ছে? কেউ কি পারছো? স্যার জয়েন হতে পারছি না তো। কি সমস্যা হলো আবার? আমরা তো এনরোলমেন্ট কি তো ক্রিয়েট করলাম। স্যার আমারটা হইছে। তাই নাকি? একজনেরটা হলো তো, বাকিদেরটা হবে তো। দেখি কারটা হলো। স্যার আমারও হইছে। আমরা কোর্সে গেলে আমরা কোর্সে গেলে এখানে দেখতে পাবো। দেখি একটু রিফ্রেশ দিয়ে, এই তো হ্যাঁ 3 দেখাচ্ছে। এই যে এনরোল স্টুডেন্টস 3, আগে তো 0 ছিল, তাই না? তার মানে হচ্ছে। তো বাকিদেরও হবে, সবাই চেষ্টা করো। হ্যাঁ,
এই যে আরেকজনের হয়ে গেছে, 4 জনের হয়ে গেছে অলরেডি। দেখো আর আমরা এনরোলমেন্টের জন্য আর কয়েক মিনিট সময় নিব, যারা যারা চেষ্টা করতে চাও করো, কারণ ওই যে এখানে কিছু কিছু জিনিস আছে তোমাদের হয়তো একটু কাজে লাগবে। দেখি, হ্যাঁ 6 জনের হয়েছে সোফার, বাকিদেরও হবে, সঠিক নিয়ম ফলো করলে অবশ্যই হবে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, 6 জন দেখাচ্ছে, 7 জন। ওকে, আমারটা কি জয়েন হয়েছে? আচ্ছা এখন দেখতে হবে এখানে কারা কারা, এটা আমাদের এটা ওই যে পার্টিসিপেন্সি গেলে মনে হয় দেখা যায়। দেখি পার্টিসিপেন্সি গিয়ে, এই যে এরা জয়েন অলরেডি করেছে দেখা যাচ্ছে। আমার নিজের নাম আছে টিচার হিসেবে আসিফ, আসিফ আছে, রাকিবুল আছে, তারপরে হলো এটা তাইবা, তাইবা আছে, আব্দুল গফফার আছে, মার্জিয়া আছে, জান্নাতুল আছে, আর হলো তাহসিন আছে। এই কয়জন এই যে এখানে দেখাচ্ছে। আচ্ছা। বাকিরা আস্তে আস্তে করে ফেলো, কোনো অসুবিধা নেই। আমরা একটু ক্লাসের দিকে যাই। আমরা ক্লাসের দিকে যাই। তো দেখি একটু আমরা বিএলসি থেকে শুরু করি। বিএলসি থেকে শুরু করে এটা কোর্সে যাই। তো এখান থেকে এখানে আমরা বিভিন্ন টপিক ফাইলগুলো দিয়েছি, যেগুলো আমরা পড়িয়েছি বা পড়াবো। কাইন্ডস অফ টেস্টিং আমাদের তো পড়ানো হয়েছে। কাইন্ডস অফ টেস্টিং, তারপরে হলো ভ্যালিডিটি পড়ানো হয়েছে, রিলায়েবিলিটি পড়ানো হয়েছে, স্টেজেস অফ টেস্ট ডেভেলপমেন্ট পড়ানো হয়েছে, কমন টেস্ট টেকনিক্স পড়ানো হয়েছে। হ্যাঁ, তারপরে স্কিল টেস্টিং এ যাব আমরা।
স্কিল টেস্টিং মানে হাউ টু টেস্ট ডিফারেন্ট স্কিলস। তো যাওয়ার আগে আমি একটু নিচের দিকে যাই, তোমাদের কয়েকটা জিনিস আমি অ্যানাউন্স করেছি। যেমন এখানে তোমরা পাবে যে অ্যাসাইনমেন্টের বিষয়ে তোমাদের ইনফরমেশন। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট একটা দেয়া হয়েছে, এটা 5 মার্কসের অ্যাসাইনমেন্ট। তো এটার জন্য আমরা কোয়েশ্চেন ঠিক করেছি, হোয়াট কাইন্ড অফ টেস্ট ডু ইউ থিঙ্ক বেটার, সাবজেক্টিভ অর অবজেক্টিভ, প্রোভাইড রিজনস। এটা আনসার করতে হবে 200 ওয়ার্ডসের মধ্যে। সাবমিট হার্ড কপি আমার কাছে জমা দিতে হবে। আর সাবমিশন ডেট হলো 17 অক্টোবর 2025। ক্লাস টাইম মানে নেক্সট আমাদের যে ফেস টু ফেস ক্লাস হবে ওই দিন তোমরা এই 200 ওয়ার্ড লিখে নিয়ে আসবে এই প্রশ্নটার উত্তর হিসাবে, ঠিক আছে? আর হলো যে হোয়াট কাইন্ড অফ টেস্ট ডু ইউ থিঙ্ক বেটার, হ্যাঁ এটার আনসার অবশ্যই তোমার ফার্স্ট পারসন পার্সপেক্টিভ থেকে দিতে হবে, যে আই থিঙ্ক দিস কাইন্ড অফ টেস্ট ইজ বেটার বিকজ দিয়ে এই কারণগুলো দিবা, ঠিক আছে? এইভাবে তোমরা কত ওয়ার্ড লিখবা? আনুমানিক 200 ওয়ার্ড লিখবা এই 5 মার্কসের জন্য। আর এটা তোমার হার্ড কপিটা সেটা তুমি হাতে লিখো অথবা কম্পিউটার টাইপ করে প্রিন্ট দাও, যেভাবেই হোক এটা আমাকে হার্ড কপি দিবে। আর এটা নেক্সট ক্লাসে নিয়ে আসবে, যেহেতু মাত্র 200 ওয়ার্ডের ব্যাপার এবং বিষয়টা খুব সহজ জিনিস। তোমরা এই যে সাবজেক্টিভ এই টেস্টিং কাকে বলে, অবজেক্টিভ টেস্টিং কাকে বলে, এটা আগে একটু ভালো করে বুঝে নিবে, বুঝে তারপর আনসার করবে যে কোনটা তোমার কাছে বেটার মনে হয়। ঠিক আছে? এটা তোমার নিজস্ব অপিনিয়ন দিতে হবে, নিজস্ব চিন্তা দিতে হবে, তোমার নিজস্ব অবজারভেশন দিতে হবে। শুধুমাত্র অ্যাভেলেবল ইনফরমেশন দিলেই হবে না যে সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট কি বা অবজেক্টিভ অ্যাসেসমেন্ট কি, এই দুই রকমের অ্যাসেসমেন্ট বা টেস্টিং এর মধ্যে কি পার্থক্য, এগুলোর বৈশিষ্ট্য কি, এগুলো দিলে কিন্তু হবে না। তোমার নিজস্ব মূল্যায়নটা দিতে হবে। আই নিড ইউর ওন ইভ্যালুয়েশন। তোমাকে ইভ্যালুয়েট করতে হলে তোমাকে বুঝতে হবে সাবজেক্টিভ এই টেস্টিংটা কি আর অবজেক্টিভ টেস্টিংটা কি, এই দুইটার মধ্যে কি কি ভার্চুজ আছে। তো সেই দুটো ভার্চুজ তোমরা কম্পেয়ার করবে যে কোনটা বেশি গুণ আছে, মেরিটস কোনটার বেশি, সেই যুক্তিগুলো এখানে তুলে ধরবা তোমার অবজারভেশন হিসেবে। অবশ্যই ফার্স্ট পারসন সিঙ্গুলার পয়েন্ট অফ ভিউ থেকে আনসারটা করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছ? হ্যালো। আর এটা কিন্তু নেক্সট ক্লাসে জমা দিতে হবে, এই যে 17 অক্টোবর। বুঝতে পারছো তোমরা? জি স্যার। Yes, sir. Yes, sir. কি তানভীর, আসিফ, তোমরা কি বলো? বুঝতে পারছো? Yes, sir. বুঝতে পেরেছি। তোমার আওয়াজ আসছে না কেন? বুঝতে পারছি না তো। স্যার সবাই কথা বলছে। ও হ্যাঁ, উপরে এটা থেকে বন্ধ হয়ে আছে। তোমাদের আওয়াজ পাচ্ছিলাম না আমি, উপরে কোনো কারণে ওই মিউট হয়েছিল। এবার কি শুনতে পাচ্ছ? জি স্যার। শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমাদের আওয়াজ পাচ্ছিলাম না আমি, ওই যে উপরে ওটা মিউট হয়েছিল। আচ্ছা, এখন বলো যে এই যে আমাদের নেক্সট উইকের মধ্যে এই 200 ওয়ার্ড তোমরা নিয়ে আসবে, এটা বুঝতে পেরেছো কিনা? জি স্যার বুঝতে পেরেছি। আর তোমাদের এটা নিজস্ব পার্সপেক্টিভ থেকে কিন্তু লিখতে হবে। এই যে বইয়ে যেভাবে আছে যে সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ সো এন্ড সো, অবজেক্টিভ অ্যাসেসমেন্ট ইজ ডিফাইন্ড সো এন্ড সো, হ্যাঁ, দিজ আর দ্য ফিচার্স, হ্যাঁ, দিজ আর দ্য মেরিটস, ডিমেরিটস, এইভাবে গত লিখলে হবে না। তুমি বলবা যে আই থিঙ্ক বা অ্যাকর্ডিং টু মি দিস টেস্ট ইজ বেটার, ওয়াই দিস টেস্ট বেটার, ইউ এক্সপ্লেইন। এই কারণগুলো দিবা যে আমি মনে করি যে এই টেস্ট বেটার, এই কারণে বেটার, কারণগুলো নিচে দেওয়া হলো, এক্সপ্লেইন করা হলো। 100 থেকে 200 ওয়ার্ডের মধ্যে লিখে ফেলবে। এটাই হবে তোমাদের 5 মার্কসের অ্যাসাইনমেন্ট। এরপরে দেখো আরেকটা আমি অ্যানাউন্সমেন্ট দিয়েছি। এরপরে হলো তোমাদের প্রেজেন্টেশনের একটা অ্যানাউন্সমেন্ট। প্রেজেন্টেশন 8 মার্কসের হয়। এইটা আমি ডেট দিয়েছি হলো 24 অক্টোবর, মানে তার 17 পরে 24, 24-এর পরে সম্ভবত পরীক্ষা শুরু হয়ে যাবে।
কারণ অনার্সের পরীক্ষা কিন্তু 28 তারিখ থেকে শুরু হবে, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাও ওই নেক্সট ফ্রাইডে থেকে শুরু হয়ে যাওয়ার কথা, নাকি আগে থেকে শুরু করবে আমি ঠিক জানি না। 24 তারিখে কি 24 তারিখ থেকে শুরু করবে পরীক্ষা? 31 তারিখ থেকে। তাহলে 31 তারিখ হলে আমরা 24 তারিখটা আমরা পাচ্ছি, 24 তারিখে তোমরা প্রেজেন্টেশন দিয়ে দিবা। এই প্রেজেন্টেশনের টপিক কি ভালো করে খেয়াল করো। অ্যাজ এ সাপোজ টিচার, হাউ উইল ইউ টেস্ট দ্য স্পিকিং স্কিল অফ দ্য স্টুডেন্টস এট দ্য কলেজ লেভেল। তোমাকে কল্পনা করতে হবে কি, সাপোজ ইউ আর এ কলেজ টিচার, তাই না? তো তুমি যদি কলেজ টিচার হিসেবে নিজেকে কল্পনা করো, তাহলে তোমাকে ইংরেজি পড়াতে হবে, আবার তাদের স্কিল টেস্টও করতে হবে। আমাদের যদিও সিস্টেম নেই এসএসসি ইন্টারে যে স্পিকিং স্কিল টেস্ট করা, যেহেতু বোর্ডের এক্সাম হয়, কিন্তু এইখানে আমরা ধরে নিচ্ছি যে স্পিকিং টেস্টটা আমরা করব। তো যদি করতে হয় তাহলে কিভাবে করবে স্পিকিং স্কিল টেস্ট? এটা একটা প্রশ্ন না? তোমাদের তো নিজেদেরও স্পিকিং স্কিল কোর্স ছিল অনার্সে, তো তোমাদেরকে কিভাবে টেস্ট করেছে তোমাদের স্পিকিং স্কিল টিচাররা, সেটা একটু রিকল করো। প্লাস হলো তুমি নিজে একটু চিন্তা করো যে এইভাবে এই স্পিকিং স্কিল টেস্ট করা যায়, এটা করলে ভালো হবে। রিয়েল পিকচারটা আমি পাবো স্টুডেন্টদের কতটুকু স্পিকিং স্কিল আছে, তাদের কতটুকু ফ্লুয়েন্সি আছে, প্রনাউন্সিয়েশন আছে, কতটুকু অপটিমাম লেভেলে, সেটা জানা সম্ভব হবে। স্টুডেন্টদের কম্পিটেন্স বিচার করাই হলো টেস্ট, টু মেজার দ্য কম্পিটেন্স অফ দ্য স্টুডেন্টস। কতটুকু জানে স্টুডেন্টরা, কতটুকু পারে, সেটা জাজ করাই হলো টেস্ট। আমরা টেস্টিং যে পড়ছি, এই যে টিচাররা পড়াবে, পড়ানোর পরে পড়ানো থেকে কতটা শিখলো স্টুডেন্টসরা, সেটা অ্যাসেস করতে হয়। তো ওইটাকে আমরা বলি টেস্টিং, যে আমি মেজার করার চেষ্টা করছি স্টুডেন্টসরা কতটুকু জানে বা কতটুকু শিখেছে। এখন তোমার দায়িত্ব হলো অ্যাজ এ সাপোজ টিচার you will test the speaking skill of the students who are studying at a college. তোমাকে নিজেকে কল্পনা করতে হবে একজন কলেজ টিচার, হ্যাঁ, হায়ার এডুকেশন বোর্ডের আন্ডারে একটা কলেজে তুমি পড়াচ্ছ, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে ছাত্রদের স্পিকিং স্কিল মেজার করেন, টেস্ট করেন, তুমি কিভাবে সেই দায়িত্বটা পালন করবে? নিশ্চয়ই পদ্ধতি আছে, নাকি নাকি নাই জগতে? আছে স্পিকিং স্কিল টেস্ট করার কি উপায় আছে? আচ্ছা স্যার। অবশ্যই আছে। এবং সেটা কি হবে? এটা যে সবারটা একই আনসার হতে হবে এমন কোনো কথা নেই। তুমি তোমার নিজেরটা আনসার করবে যে হ্যাঁ, I will test the speaking skill of the students in the following way. তাহলে তুমি সেই পদ্ধতিটা বলবা যে এইভাবে আমি টেস্ট করব স্টুডেন্টদের স্পিকিং স্কিল। ওইটা বলতে পারলেই তোমার প্রেজেন্টেশন সারা। হ্যাঁ, এটা হলো তোমার এই তোমার হলো এটা প্রেজেন্টেশন। এটা আমরা ডেট দিয়েছি 24 অক্টোবর 2025। আরেকটা হলো কুইজ নিব আমরা নেক্সট ক্লাসে। কুইজের টপিকটা এখানে দেইনি, কিন্তু টপিকটা তোমাদের এই যে স্টুডেন্ট হিসেবে তোমাদের এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করবে, এক্সপিরিয়েন্সের সঙ্গে রিলেটেড। এই সারা জীবন ধরে তোমরা কত রকম টেস্টের মধ্য দিয়ে গেছো, এই যে লাইফ এক্সপিরিয়েন্স, ওটার সঙ্গেই এটা রিলেটেড। ফলে এখানে আমি আর টপিকটা এক্সপ্লিসিটলি উল্লেখ করছি না। যদি আমরা কোনো একাডেমিক টপিক দিয়ে পরবর্তীতে কুইজ নেই, সেটা আমি সাবজেক্ট উল্লেখ করে দেব, কিন্তু এটা হলো তোমাদের লাইফ এক্সপিরিয়েন্স রিলেটেড থাকবে, এই জন্য এখানে আর এটা উল্লেখ করিনি। তোমরা চিন্তা করে করে নিজের এক্সপিরিয়েন্সের আলোকেই আনসারটা বের করে ফেলতে পারবে। বুঝতে পেরেছ? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই তিনটা এখানে দেওয়া আছে, এখানে এটা বিএলসি থেকে দেখে নিবে। হ্যাঁ, আর আসিফ বা অন্য কেউ যারা আছে মূল দায়িত্বে, তারা এখান থেকে কপি করে সেটা তোমাদের গ্রুপেও পেস্ট করলে যারা জয়েন করেনি এখানে
ওরাও দেখতে পাবে। ঠিক আছে, আসিফ বা তানভীর এই দায়িত্ব পালন করতে পারো। স্যার তাহলে নেক্সট ক্লাসে আমাদের একটা ইনস্ট্যান্ট কুইজ হবে আর অ্যাসাইনমেন্টের হার্ড কপি সাবমিট করতে হবে। হার্ড কপি তো আগেই তৈরি করে রাখবা। এই যে আজকের পরে আরো কয়দিন, 6 দিন সময় আছে আজকে মিলে। হ্যাঁ, এই যে শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি 7 দিন সময় আজকে মিলে 200 ওয়ার্ড যদি লিখে ফেলো, হ্যাঁ, জি স্যার। তো সেটা জাস্ট আমার হাতে ধরিয়ে দিবে, স্যার এই যে আমার নাম আইডি সহ আমি অ্যাসাইনমেন্টটা জমা দিলাম, এই হলো কোয়েশ্চেন ছিল। আমি এই যে 200 ওয়ার্ড, প্রায় 200 ওয়ার্ড লিখেছি। 200 ওয়ার্ড মানে এক্সাক্ট 200 ওয়ার্ড হতে হবে এমন কোনো কথা নেই, একটু কম বেশি হতে পারে। কিন্তু ওটা আনসারটা আমি ক্লিয়ার চাই। ওকে স্যার। কাজে এই 200 ওয়ার্ড তো এক সপ্তাহ কভার করা খুব অসম্ভব কিছু না, কঠিনও কিছু না। আর এটা তোমাদের নিজেদের ইসের উপর নির্ভর করছে, হ্যাঁ, জানার পরিধির মধ্যেই আছে, এটা কোনো অজানা বিষয় নয়। তাহলে অ্যাসাইনমেন্টটা আবার একটু দেখে নাও। অ্যাসাইনমেন্টটা আছে হলো যে হোয়াট কাইন্ড অফ টেস্ট ডু ইউ থিঙ্ক বেটার, সাবজেক্টিভ অর অবজেক্টিভ, প্রোভাইড রিজনস। সাবজেক্টিভ টেস্টিং এবং অবজেক্টিভ টেস্টিং এর মধ্যে তুমি কোনটাকে বেটার মনে করো, সো ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউর ওন জাজমেন্ট। তোমার নিজের চিন্তা থেকে, বুদ্ধি থেকে এটা লিখতে হবে, আনসারটা করতে হবে, এবং আনসারটা অবশ্যই ফার্স্ট পারসন সিঙ্গুলার পয়েন্ট অফ ভিউ থেকে লিখবা। সবসময় আই ব্যবহার করবা, কারণ এআই কে দিলে কিন্তু আই এর আনসার আসবে না। তো এটা তোমাকে নিজেকে একটু তৈরি করে নিতে হবে আই দিয়ে। তো এই হলো তোমাদের কয়েকটা অ্যানাউন্সমেন্ট। এবার আমরা আজকের যে টপিকটা আমরা পড়াবো সেদিকে যাই। হ্যাঁ, আজকে থেকে আমরা স্কিল টেস্টিং শুরু করব। স্কিল টেস্টিং এর মধ্যে এখানে কিন্তু এই যে টেস্টিং ওরাল অ্যাবিলিটি, এটার সঙ্গে কিন্তু তোমাদের স্পিকিং এটা নির্ভর করে। স্পিকিং টেস্ট কিভাবে করা যায়, কিন্তু আমাদের সিকোয়েন্স অনুযায়ী আমরা আজকে আলোচনা করব টেস্টিং রাইটিং স্কিল কিভাবে টেস্ট করা যায়। ঠিক আছে, এটা আমাদের আজকের আলোচনার বিষয়, টেস্টিং রাইটিং। তো দেখো, এটা আমরা যে বইটা ফলো করছি এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে। কোন বইটা ফলো করছি আমরা এই কোর্সের জন্য? টেস্টিং ফর ল্যাঙ্গুয়েজ টিচার্স, তাই না? এই বইটা আর্থার হিউজেসের যে বইটা আছে, এটা মনে হয় কে একজন এটা সব কপিটা কালেক্ট করে গ্রুপে শেয়ার করেছিল, তাই না? ওখানে আছে টোটাল বইটা। আর হলো আমি এই বিএলসি তে চ্যাপ্টার ভাগ করে করে দিয়ে রেখেছি যাতে সুবিধা হয় আমাদের বুঝতে এবং পড়াতে। ঠিক আছে, এটা চ্যাপ্টার 9 দেখতে পাচ্ছি, টেস্টিং রাইটিং চ্যাপ্টার 9। তোমরা ওই বইতে চ্যাপ্টার 9-এ গেলে সেটা পেয়ে যাবে, যেহেতু সফট কপি অ্যাভেলেবল, তোমরা নিজেরাও সার্চ দিয়ে বের করে নাও ইন্টারনেট থেকে, অথবা আমার এখানে চ্যাপ্টার ভাগ করা আছে, এই কোর্সে এনরোল করে সেগুলো ডাউনলোড করে নাও। স্যার এটার পেজ নাম্বারটা কত? পেজ নাম্বারটা নিচে দেখো, পেজ নাম্বারটা কত, মানে এই যে চ্যাপ্টার নাম্বার দেখতে পাচ্ছি আমরা চ্যাপ্টার 9, আর পেজ নাম্বার নিচে দেখতে পাবো কত, 83 দেখাচ্ছে এই এডিশনে। জানি না কোন এডিশনটা তোমার হাতে আছে, মিলিয়ে দেখতে পারো মিলে কিনা। আমার থার্ড এডিশন তো ওইজন্য পেজটা মিলছে না, তাই মিলছে না, কিন্তু ভিতরে কিন্তু থিম একই, কম বেশি, খুব বেশি পার্থক্য নেই। এডিশনে খুব বেশি পার্থক্য থাকে না, পেজ নাম্বার একটু অনেক সময় চেঞ্জ হয়ে যায়, যেহেতু নতুন কিছু যোগ হয়, সামান্য কিছু বিয়োগ হয়। কিন্তু কনসেপ্ট, কিন্তু বেসিক কনসেপ্ট কিন্তু একই থাকে, তাই না? জি স্যার। তো তোমরা সেটাই ফলো করো, কোনো অসুবিধা নেই, ফলো করো। তাহলে আমরা এইটাতে কি পাবো? হোয়াট ডু উই এক্সপেক্ট ফ্রম দিস চ্যাপ্টার? We will know how as teachers we can measure the writing capability of the students, how well they can write or how bad they are in writing.
we have to measure their writing skill, their writing level, their writing capability. That's the purpose. But how will we perform that responsibility? How will we accomplish the task of testing the skill of writing? That is the question here. তো এখানে কিছু অ্যাডভাইস দেওয়া আছে, এখানে এই বইয়ের রাইটার ইনি বলছেন যে given the decision to test writing ability directly, we are in a position to state the testing problem in a general form for writing. This has 3 parts. So we have to select the test problem, and 3 things are to be considered. We have to set writing tasks that are properly representative of the population of tasks that we should expect the students to be able to perform. স্টুডেন্টদের যে লেভেল আছে, তো সেই লেভেল অনুযায়ী আমাদের রাইটিং টাস্কটা, প্রবলেমটা ঠিক করতে হবে যে তুমি এই বিষয়টা লেখো। সেটা একটা প্যারাগ্রাফ হোক, একটা এসে হোক, একটা লেটার হোক, একটা মেমোরেন্ডাম হোক, হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশন হোক, কিংবা একটা শর্ট স্টোরি হোক, একটা নোট হোক, একটা বুক রিভিউ হোক, যাই কিছু হোক, কিংবা একটা ফর্ম ফিল আপ হোক, হ্যাঁ, তো যাই কিছু আমরা লিখি না কেন, যে ওই স্টুডেন্টদের লেভেল অনুযায়ী, প্রাইমারিতে এক রকমের, সেকেন্ডারিতে এক রকমের, টার্সিয়ারিতে এক রকমের হয়, হ্যাঁ, তো ওই লেভেল অনুযায়ী হতে হবে ওই প্রবলেমটা, টাস্কটা আমরা যেটা দিব। দ্য টাস্ক শুড এলিসিট ভ্যালিড স্যাম্পলস অফ রাইটিং which truly represent the student's ability. যে আমরা এমন কিছু লিখতে দিব যার ফলে স্টুডেন্টদের অ্যাবিলিটি কতটুকু সেটা প্রমাণিত হয়ে যায়, তারা কি ভালো লিখতে পারছে না খারাপ লিখতে পারছে, এটা ভিজিবল হয়ে উঠবে। থার্ড, ইট ইজ এসেনশিয়াল দ্যাট দ্য স্যাম্পলস অফ রাইটিং ক্যান অ্যান্ড উইল বি স্কোর্ড ভ্যালিডলি অ্যান্ড রিলায়েবলি। যে আমাদের এমন কিছু লিখতে দিলাম যেগুলো প্রপারলি আমরা জাজ করতে পারবো, স্কোরিং করতে পারবো। এই 3টা জিনিস আমাদের রাইটিং স্কিলের সময় বিবেচনা করতে হবে। এখন বলছে যে রিপ্রেজেন্টেটিভ টাস্ক, আমরা যে স্টুডেন্টদের টাস্ক দিব বা একটা প্রবলেম দিব বা একটা কোয়েশ্চেন করব, একটা টপিক দিব যে এই বিষয়টার উপর লিখো, এটাকে বলে রিপ্রেজেন্টেটিভ টাস্ক। তো স্টুডেন্টের সিলেবাসে যেভাবে আছে আমরা ওখান থেকে এমন একটা টপিক নিব যেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ देयर লেসন্স, রিপ্রেজেন্টেটিভ অফ देयर এবিলিটি। তো এর মধ্যে রিপ্রেজেন্ট টাস্কের মধ্যে বলছে স্পেসিফাই অল পসিবল কন্টেন্ট, মানে আমরা কি কি পড়িয়েছি সেটা আগে আমাদের বিবেচনা করতে হবে। তারপরে আমরা দেখব যে কি কি আইটেম দেওয়া যায়। এখানে কিছু নমুনা আছে, যেমন এখানে বলছে দ্য কেমব্রিজ সার্টিফিকেটস ইন কমিউনিকেটিভ স্কিলস ইন ইংলিশ, কমিউনিকেটিভ স্কিলস কিভাবে টেস্ট করে, এখানে কিছু নমুনা দেওয়া আছে। এটা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত নয়, জাস্ট একটু নমুনা কি কি থাকে স্পেসিফিকেশনে, ওরা কি কি এক্সপ্রেস করতে পারে, কি কি ডিরেক্ট করতে পারে, কি কি ডিসক্রাইব করতে পারে, কি কি এলিসিট করতে পারে, কি কি ন্যারেট করতে পারে, কি কি রিপোর্ট করতে পারে, এইগুলো টেস্টিং হয়। এগুলো মূলত কমিউনিকেটিভ স্কিল ওর মধ্য দিয়ে হয়ে যায়। এটা কিছুটা স্পিকিং স্কিলের সঙ্গে কিছুটা রিলেটেড, কমিউনিকেটিভ স্কিলসটা। টাইপস অফ টেস্ট, কিরকম টাইপ ব্যবহার করা হচ্ছে, অ্যাড্রেসেস অফ টেস্ট, কারা পরীক্ষা দিচ্ছে, টপিকস, হ্যাঁ, কি কি টপিকস থাকে, এই সংক্রান্ত কিছু তথ্য এই যে টেস্টের কথা বলা হচ্ছে, যে এই কেমব্রিজ কমিউনিকেটিভ স্কিলস ইন ইংলিশ টেস্ট, ওখানে এগুলো এভাবে তারা স্পেসিফাই করে দেয়। তারপরে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে, ডায়ালেক্ট নাকি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, সেগুলো স্পেসিফিকেশন থাকে। তো যখন আমরা টেস্ট করব তখন আমাদের কিছু ইনস্ট্রাকশন ম্যানুয়াল তৈরি করতে হবে, ওই ম্যানুয়াল অনুযায়ী আমরা কাজ করব। যেমন
ধরা যাক আমরা রাইটিং এর কথা বিবেচনা করি। এখানে একটা ফ্রেমওয়ার্ক দেওয়া আছে, বলছে যে ইউজিং দ্য সাজেস্টেড ফ্রেমওয়ার্ক উই ক্যান ডিসক্রাইব দ্য রিলেভেন্ট টাস্কস কোয়াইট সাসিংক্টলি। তো আমাদের ইনস্ট্রাকশন ম্যানুয়ালের মধ্যে যেমন আছে যে অপারেশনস, স্টুডেন্টসরা ডিসক্রাইব করতে পারে কিনা, এক্সপ্লেইন করতে পারে কিনা, কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করতে পারে কিনা, আর্গুমেন্ট দিতে পারে কিনা ফর এন্ড এগেনস্ট, যে এইগুলা কিন্তু তোমার অপারেশনস বলে, যে কি কি কাজ তারা করতে পারে, কি কি অপারেশনসে তারা এক্সপার্ট হয়েছে। তারপর টাইপস অফ টেস্ট, এই টেস্ট আমরা কোথায় নিচ্ছি, এটা কি এক্সামিনেশন হচ্ছে, এক্সামিনেশন আনসার্স আপ টু 2 প্যারাগ্রাফস ইন লেংথ, যে এটা কি আকারে তারা লিখবে, পরীক্ষার হলে 2টা প্যারাগ্রাফ লিখবে না। যেমন যেমন ধরো আমি তোমাদের এই একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, বলেছি 200 ওয়ার্ড লেখো, 200 ওয়ার্ডে 2টা প্যারাগ্রাফ হতে পারে হয়তো। আমি কি বিচার করব? আমি বিচার করব যে তোমরা লিখতে পারো কিনা, যে তোমাদের এই যে থটস আছে, যে আইডিয়াস আছে, whether you can express it in your own language or not. First, whether you understand the topic or not, and then whether you can express your ideas in your own language, সেটা আমি দেখব, তাই না? তো এটা আমি টাইপস আমার ইসের কথা যদি ধরি, এখানে টাইপস অফ টেস্ট আমি বলতে পারি যে এটা একটা আনসার, এটা অ্যাসাইনমেন্ট আনসার, মেবি composed of about 2 or 3 or more paragraphs. তাহলে এটা কোন ফর্মে আসছে সেটা আমাদের বিচার করতে হবে। অ্যাড্রেসিস অফ টেক্সট, এটা হলো এই কার কাছে অ্যাসাইনমেন্টটা জমা দিচ্ছে বা কার কাছে লিখছে, হ্যাঁ, অ্যাড্রেসিস। যেমন এখানে বলছে যে একজন লেকচারারের কাছে তারা পরীক্ষাটা দিবে, সেই লেকচারার নেটিভ না নন নেটিভ সেটাও স্পেসিফাই করলে ভালো। টপিকস, এনি capable of academic treatment, not specialist. Any capable of academic treatment or specialist relevant to the test takers. টেস্ট টেকার্স বলতে সাধারণত যারা পরীক্ষা দেয় তাদেরকে বোঝায়, যে তাদের জন্য এই টপিকটা একাডেমিক এবং এটা স্পেশালিস্ট লেভেলের নলেজ দরকার নেই। ডায়ালেক্টস এন্ড স্টাইল, এটা এখানে সাধারণত ভ্যারাইটি উল্লেখ করে দেওয়া হয়, আমেরিকান ইংলিশ না ব্রিটিশ ইংলিশ, নাকি দুটো মিক্সচার থাকতে পারে, এবং স্টাইলটা এটা কি ফর্মাল হবে কিনা সেগুলো বলে দেওয়া হয়। লেংথ অফ টেস্ট অ্যাবাউট 1 পেজ, যেমন আমি তোমাদের বলেছি 200 ওয়ার্ডস। তো এগুলো স্পেসিফাই করে দিলে তখন মেজার করা সহজ হয়। Number 2 consideration, include a representative sample of the specified content. যদি একটা স্পেসিমেন দেওয়া হয়, একটা স্যাম্পল দেওয়া হয়, তাহলে তাদের জন্য যারা পরীক্ষা দিবে তাদের জন্য একটু সুবিধা হয়। তো এখানে যেমন এইখানে একটা স্যাম্পল দেওয়া আছে, এখানে একটা পোস্টার আকারে একটা স্যাম্পল দেওয়া আছে, মেইনলি অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। সেই অ্যাডভার্টাইজমেন্টে কি আছে আমরা একটু যদি দেখি, যে আমেরিকান সামার ক্যাম্পস ফর চিলড্রেন, ভলান্টিয়ার্স ওয়ান্টেড ফর August 2000. We are looking for people to work as helpers in our summer camp in Florida. You will be responsible for organizing games and activities for groups of children. There is no salary, but travel and living expenses will be paid. Write to us for more information and an application form. American Summer Camps for Children, 450 Sunnydale Avenue, Florida,
এত 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 ইউএসএ ট্যাক্স এত এত। তা এইটা একটা কি অ্যাডভার্টিজমেন্ট, নিউজ পেপার অ্যাডভার্টিজমেন্ট, এটা স্টুডেন্টদের দেয়া হবে। সো বেস ইউর আনসার অন দিস স্যাম্পল। এখন এইটার উপর কি প্রশ্ন করা হবে, দেখো কি প্রশ্ন করা হতে পারে। বলছে যে টাস্ক ওয়ার্ক, মানে আমরা এখন প্রশ্ন করছি স্টুডেন্টদেরকে, একটা ভিজুয়াল দিয়ে আমরা এবার প্রশ্ন করছি। একটা অলরেডি আমরা একটা তাদেরকে কিউ দিয়েছি। এবার প্রশ্নটা কি হবে, প্রশ্নটা হবে টাস্ক ওয়ান, ইউ স দ্য অ্যাডভার্টিজমেন্ট ফর হেল্পার্স, ইউ রাইট এ লেটার। তাহলে আমি স্টুডেন্টদের একটা লেটার লিখতে দিচ্ছি, কোনো কাল্পনিক লেটার নয়, একটা প্র্যাকটিক্যাল একটা বিষয়ের উপর লেটার, একটা অ্যাডভার্টিজমেন্ট। সেই অ্যাডভার্টিজমেন্টে তুমি রেসপন্ড করবে, সেটা এখন লিখে দেখো। অ্যাডভার্টিজমেন্টটা প্রোভাইড করা হয়েছে টেস্ট গিভারের পক্ষ থেকে। ইউ স দ্য অ্যাডভার্টিজমেন্ট ফর হেল্পার্স, ইউ রাইট এ লেটার টু আমেরিকান সামার ক্যাম্পস অ্যাট দ্য অ্যাড্রেস ইন দ্য অ্যাডভার্টিজমেন্ট। কি করতে হবে, ওখানে যে অ্যাড্রেস দেওয়া আছে সেখানে অ্যাড্রেস করে তোমাকে একটা লেটার লিখতে হবে। তাহলে এখানেও রাইটিং ফর্মটা হলো লেটার, আর লেটারে কি কি থাকবে সেটা স্পেসিফাই করে দেওয়া হয়েছে। ইন ইউর লেটার find out about the start and finish dates, the hours of work, the type of accommodation. যে এইগুলা জানার চেষ্টা করতে হবে যে আমি আগ্রহী, কিন্তু আমি এই বিষয়গুলো জানতে চাই। আর আস্ক ফর এন অ্যাপ্লিকেশন ফর্ম, এবং ওদের কাছ থেকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চাও যে আমি ইন্টারেস্টেড, আমাকে অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠান। এইটাই হলো ওদের কাছে চিঠি লেখার বিষয়। এখন এই চিঠিটা ঠিকভাবে লিখতে পারছে কিনা সেটাই মেজার করা হবে, টেস্ট করা হবে। রাইট ইউর লেটার অন দ্য নেক্সট পেজ। হ্যাঁ, বলে যে এর পরের পৃষ্ঠায় এটা 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 কোয়েশ্চেনে এটা ফার্স্ট পেজে দেওয়া আছে, আর পরের পৃষ্ঠায় বলা হচ্ছে যে তুমি তোমার উত্তরটা লেখো। এখন কিভাবে লিখবে, ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে এইভাবে স্পেসিফাই করে, স্পেসিফিকেশনস দিয়ে, ইনস্ট্রাকশনস দিয়ে রাইটিং যদি আমরা স্টুডেন্টদের জন্য রাইটিং দেই তাহলে সেটা বেটার হয় এবং ভালোভাবে সেটা জাজও করা যায়। হ্যাঁ, আউট অফ দ্য ব্লু কোনো একটা টপিক দিলে অনেক সময় একটু ডিফিকাল্ট হয়ে যায়। টাস্ক টু, এবার টাস্ক টুতে আসে, স্টুডেন্টস আরও লিখবে। কি লিখবে, আমেরিকান সামার ক্যাম্পস ফর চিলড্রেন সেন্ট ইউ অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম, ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম বিলো। এই যে ফার্স্ট হলো চিঠি লেখা হয়েছে, চিঠি লিখতে দিয়েছে, চিঠি লেখা হয়েছে, এখন ওটার উত্তর এসেছে। আমি যে যেখানে যেমন বলছে এই যে আস্ক ফর এন অ্যাপ্লিকেশন ফর্ম, তাহলে ওরা অ্যাপ্লিকেশন ফর্ম পাঠিয়ে দিয়েছে, সামার ক্যাম্পসের অথরিটি পাঠিয়ে দিয়েছে। সেই অ্যাপ্লিকেশন ফর্মে কি কি ফিল আপ করতে বলেছে, ফিল আপ করতে বলেছে, ক্যাপিটাল লেটার ব্যবহার করতে বলেছে, যে ফ্যামিলি নেম চেয়েছে, ফার্স্ট নেম চেয়েছে, এইজ চেয়েছে, ডেট অফ বার্থ চেয়েছে, ন্যাশনালিটি চেয়েছে। সেকশন বিতে আছে যে এজ গ্রুপটা, হ্যাঁ, কোন ধরনের এজ গ্রুপ আপনি চান সেটা উল্লেখ করেন। 9 থেকে 10, 11 থেকে 13, 14 থেকে 16 টিক দিতে হবে। ওয়াই ডিড ইউ চুজ দিস পার্টিকুলার এজ গ্রুপ, সেটা একটা কারণ দিতে হবে। তারপরে সেকশন সিতে আছে ইন অ্যাবাউট 30 ওয়ার্ডস সে ওয়াই ইউ থিঙ্ক ইউ উড বি স্পেশালি গুড অ্যাট অর্গানাইজিং গেমস অ্যান্ড অ্যাক্টিভিটিস ফর চিলড্রেন। এখানে কিছু বর্ণনা দিতে হবে কেন আপনি মনে করেন যে এই বাচ্চাদের জন্য আপনি ভালোভাবে গেমস এবং অ্যাক্টিভিটিস করতে পারবেন। তারপর সিগনেচার এবং ডেট, এই হলো ফর্ম। হ্যাঁ, এখন এই ফর্মটা যদি ফিল আপ হয়ে যায় তাহলে টাস্ক 3তে আসা হবে। ইউ আর নাও ওয়ার্কিং ইন দ্য আমেরিকান সামার ক্যাম্পস ফর চিলড্রেন ইন ফ্লোরিডা, ইউ রাইট এ পোস্ট কার্ড টু অ্যান ইংলিশ স্পিকিং ফ্রেন্ড। যে যে ধরে নেওয়া হচ্ছে যে আপনি কাজে জয়েন করেছেন, ওখানে সামার ক্যাম্পে কাজ করছেন, বাচ্চাদের নিয়ে অ্যাক্টিভিটিস করছেন, গেমস করছেন। এখন এই বিষয়টা একটা বন্ধুকে জানান, এটাও লেটার, এটা হলো ইনফর্মাল লেটার, এ লেটার টু এ ফ্রেন্ড। আগের দুটো ছিল ফর্মাল লেটার, এ লেটার টু অথরিটিস। তাহলে এখন এখানে কি লিখতে হবে যে অন দ্য পোস্ট কার্ড টেল ইউর ফ্রেন্ড ওয়ার ইউ আর, ওয়াই ইউ আর দেয়ার, 2 things you like about the summer camp। এই বিষয়গুলো উল্লেখ করতে হবে
লেটারের মধ্যে। কাজেই লেটার আমি লিখবো, মানে আমার ইচ্ছা মতো লিখবো না, ওখানে কিছু বাইন্ডিং দেওয়া আছে, কিছু নির্দেশনা দেওয়া আছে, ওই বিষয়গুলো কভার করতে হবে। রাইট ইউর পোস্ট কার্ড হিয়ার, হ্যাঁ, যে এখানে হাই পিছিলা, ইন্টারনেটের লাইন বৃষ্টিতে হচ্ছে চলে গেছে, তোর নেট দে, তোর ডাটা দে তাড়াতাড়ি, আমার ক্লাস চলতেছে। এই মেয়ে, কই কানেক্ট করে দে। কানেক্ট করা নাই, আসে নাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি, স্যার কথা বলতেছে, অলরেডি 5 মিনিট গেছে গা। দিয়ে আসে নাই রে ভাই, আসে নাই ভাই, কানেক্ট করে। তোর তো গ্যালাক্সি A4 এর দিলাম, আসলে যে স্টুডেন্টদের জন্য কি কি টাস্ক অ্যাভেলেবল, কোনগুলো সিলেবাসে আছে, পড়ানো হয়েছে, বা কোনগুলো ইনোভেটিভ আইডিয়া দিয়ে টেস্ট করা সম্ভব, যেগুলো ক্লাসে পড়ানো হয়নি কিন্তু আমরা নতুন করে চিন্তা করতে পারি যে এই বিষয়টা আমরা টেস্ট করব। টেস্ট অনলি রাইটিং এবিলিটি অ্যান্ড নট এলস। দেখো আমাদের যে যে স্কিল টেস্টিং আছে তাতে একটা বড় সমস্যা হয় যে ফোকাস, এবিলিটি ফোকাস। আমরা একটা টেস্ট করতে গিয়ে যাতে আরেকটা টেস্ট করে না ফেলি। তাই না? আমরা ধরো গ্রামার টেস্ট করব, এখন গ্রামার টেস্ট করতে গিয়ে আমি স্টুডেন্টদের একটা এসে লিখতে দিলাম, তাহলে তো ফোকাসটা থাকলো না। তাই না? তো একটা টেস্ট করতে গিয়ে যাতে আমরা আরেকটা টেস্ট করে না ফেলি সেটা একটু খেয়াল করতে হবে। টেস্ট অনলি রাইটিং এবিলিটি, নাথিং এলস। বলতে আমাদের যে 4টা মেজর স্কিল আছে, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, আমরা যখন রাইটিং টেস্ট করব তখন যাতে রাইটিংটাই থাকে, আদার স্কিলসগুলো যাতে ওখানে টেস্টিং না হয়। কারণ এখানে সেগ্রিগেটেড স্কিল টেস্ট আমরা করছি, যে আলাদা আলাদা ভাবে, কাজে একটার সঙ্গে আরেকটা জড়িয়ে ফেললে হবে না। এখানে কয়েকটা বিষয় দেওয়া আছে, যেমন রাইট দ্য কনভারসেশন ইউ হ্যাভ উইথ এ ফ্রেন্ড অ্যাবাউট দ্য হলিডে ইউ প্ল্যান টু হ্যাভ টুগেদার। এটা একটা কোয়েশ্চেন হতে পারে। ইউ স্পেন্ড এ ইয়ার অ্যাব্রোড, while you are there you are asked to talk to a group of young people about life in your country. Write down what you would say to them. Envy is the sin which most harms the sinner. Discuss the advantages and disadvantages of being born into a wealthy family. এই কিছু বিষয় দেওয়া আছে যেগুলো আমাদের যেই ক্লাসেই
পড়ানো হবে সেটার উপযোগী করে এখানে জাস্ট একটা স্যাম্পল দেওয়া আছে এখানে। আর বলছে ইনস্ট্রাকশন যেটা এটা খুব পার্টিনেন্ট হতে হবে যাতে খুব সহজে বোঝা যায়। যেমন এখানে আছে আনসার ওয়ান অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন অ্যাবাউট 250 ওয়ার্ডস। যেমন তোমাদের জন্য আমি বলেছি যে 200 শব্দ লিখো, এবং কি লিখো, কি ফোকাস করতে হবে, তোমাকে কল্পনা করতে হবে তুমি একজন কলেজ টিচার, ইংলিশের টিচার, তুমি ওদের স্পিকিং প্র্যাকটিস করিয়েছো, শিখিয়েছো, এখন ওরা শিখলো কিনা, বলতে পারে কিনা সেটা টেস্ট করো। কিভাবে টেস্ট করবে সেটা বলো, আমাদের প্রেজেন্টেশন টপিক যেটা দিয়েছি। কিংবা আমরা রাইটিং অ্যাসাইনমেন্ট দিয়েছি যে সাবজেক্টিভ টেস্ট এবং অবজেক্টিভ টেস্টের মধ্যে তোমার কাছে কোনটা বেটার মনে হয় তার পক্ষে যুক্তি দেখাও। এখানে ইনস্ট্রাকশন আমরা দিয়ে দিয়েছি, তাই এ বলছে যে ইনস্ট্রাকশনগুলো থাকা খুব জরুরি, খুব সাসিংক্ট অ্যান্ড এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন থাকতে হবে। যে আইদার you have been asked to contribute an article to an international magazine which is running a series called A Good Read. Write for the magazine a review of the book you like. Book review লিখতে বলছি, এটা টাস্ক, রাইটিং টাস্ক। You have recently heard that each year the Excel Corporation offers the opportunity for a small number of people to spend between 3 and 6 months working in one of their offices in Australia, New Zealand, the United States, or Britain. The aim of the scheme is to promote international understanding and to foster an awareness of different working methods. Candidates for the scheme are asked to write an initial letter of application briefly outlining their general background and, more importantly, giving the reasons why they feel they would benefit from the scheme. In addition, they should indicate in which country they would like to work. On the basis of this letter, they may be invited for interview and offered a post. জাস্ট কি রকমের টাস্ক হতে পারে যে একটা ফান্ডেড একটা স্কিমের জন্য অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ, যাতে সেখানে কাজ করা যায়, এক্সপিরিয়েন্স অর্জন করা যায়। Write the letter of application. Write the letter of application. One way of reducing dependence on the candidate's ability to read is to make use of illustrations. The following is the form, the Assessment and Qualification Alliance, and was intended principally for science students. তো বলছে যে অনেক সময় এই যে ইনস্ট্রাকশনস খুব ভারী হয়ে গেলে, বেশি হয়ে গেলে, জটিল হয়ে গেলে ছাত্রদের বুঝতে অসুবিধা হয়, তাদের রিডিং অ্যাবিলিটি যদি কম থাকে, অনেক সময় পিকচার ব্যবহার করা হয়। যেমন এখানে 3টা পিকচার আছে, বোঝা যায় এগুলো মৌমাছি, তাই না? বি, একটা হলো কুইন বি, একটা ওয়ার্কার বি, আর একটা হলো ড্রোন বি। তো এই 3টা ছবি দেখিয়ে এখন ছাত্রদের প্রশ্ন করা হচ্ছে। এটা অনেক সময় প্রাইমারি লেভেলে এই রকমের পিক্টোরিয়াল কোয়েশ্চেন থাকে। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট দ্য 3 বিজ, যে 3 জাতীয় বির মধ্যে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করো, হ্যাঁ, তাহলে কম্পেয়ার কন্ট্রাস্ট ফরম্যাটের একটা রাইটিং। এটা রাইট অ্যাবাউট 3 কোয়ার্টার্স অফ এ পেজ, হ্যাঁ, যে একটা পেজের মোটামুটি 4 ভাগের 3 ভাগ লেখো। একটা পেজে যতটুকু একটা পেজ আছে তার 4 ভাগের 3 ভাগ লেখো। মানে লেংথটা বলে দেওয়া হয়েছে, যেমন তোমাদের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে 200 ওয়ার্ডস লেংথ। আচ্ছা, a series of pictures can be used to elicit a narrator. আচ্ছা, এই যে এই ধরনের পিকচার কিন্তু পিকচারের মাধ্যমে রাইটিং স্কিল টেস্ট হয়, আবার স্পিকিং স্কিলও কিন্তু টেস্ট করা যায়। আমি পরীক্ষার খাতায় সিরিজ অফ ইসে দিয়ে এই পিকচার দিয়ে বলতে পারি যে ন্যারেট দ্য স্টোরি শোন ইন দ্য সিরিজ অফ পিকচার্স। যেমন এখানে 4টা ছবি আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সিরিজ কি হচ্ছে। যেমন অনেক সময় কার্টুনে থাকে এরকম, বা কমিকে থাকে, কমিক বুকসগুলোতে থাকে, একটার পর একটা ঘটনা ঘটছে।
এখন এখানে কোনো ডায়ালগ বা ওয়ার্ড ওভাবে ব্যবহার করা হবে না, তো একটা ছোটখাটো থাকতে পারে, কিন্তু সিচুয়েশনটা বোঝা যাবে কি থেকে কি হচ্ছে, তাই না? যেমন এখানে হেঁটে যাচ্ছে, এখানে দেখা যায় যে ব্যাগ টান দিয়েছে, হ্যাঁ, তারপর এখানে কি করেছে, তাকে আঘাত করেছে এবং সে পড়ে গেছে, তাই না? আর এখানে পুলিশে ধরেছে, তাকে পুলিশে দেয়া হয়েছে অপরাধীকে, মানে এখানে একটা ছিনতাইয়ের ঘটনার মতো একটা কিছু আছে, কি মনে হয়? আছে? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এইটা যদি তুমি ভালো করে দেখো, অবজার্ভ করো, এই 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 যে এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে এইটা একটা ন্যারেট করতে হবে। এটা লেখায়ও সম্ভব, আবার বলায়ও সম্ভব। এটা স্পিকিং টেস্টও ব্যবহার করা সম্ভব, আবার রাইটিং টেস্টও ব্যবহার করা সম্ভব। এখানে বলছে যে লুক এট দ্য পিকচার্স এন্ড দেন টেল দ্য স্টোরি, বিগিন সামথিং ওয়াজ এক্সাইটিং, সামথিং ভেরি এক্সাইটিং হ্যাপেন্ড টু মাই মাদার ইয়েস্টারডে। একটু পার্সোনালাইজ করা হয়েছে যে এই ভদ্রমহিলা আমার মা ছিল, আমার মায়ের সঙ্গে এই ঘটনাটা হয়েছে। হ্যাঁ, বলছে যে একটু পার্সোনালাইজ করার জন্য। দিস মে টেক দ্য ফর্ম of a quite realistic transfer of information from graphic form to continuous prose। বড় অনেক সময় এই যে গ্রাফিক্স দেয়া হয়, এই যে এটা একটা কলাম ডায়াগ্রাম আছে, এই যে ডায়াগ্রামটা, এটা কলাম ডায়াগ্রাম বলা আছে। অ্যাভারেজ অ্যানুয়াল আর্নিংস অফ 4 ওয়ার্কিং গ্রুপস 1980 to 2000, এই যে 4টা ওয়ার্কিং গ্রুপ আছে। এই যে এটা হলো ম্যানুয়াল, যারা গায়ে গতরে খেটে কাজ করে খায়, যেমন আমাদের দেশের ধরো রিক্সাওয়ালা কিংবা ঠেলা গাড়ি চালক, কিংবা ধরো ওই যে রাজমিস্ত্রি, হ্যাঁ, ভ্যান চালক, তো এই ম্যানুয়াল। আর ক্লেরিক্যাল, যারা অফিস আদালতে ছোটখাটো কাজ করে, হ্যাঁ, ফাইল টাইল মেনটেন করে, ক্লেরিক্যাল জব যেগুলো আছে, এটা কালো। আর এইটা আছে টিচার্স জব, স্কুল কলেজে কাজ করে। আর এটা আছে আদার প্রফেশন। এই যে দেখো 4টা। তা কাদের ইনকাম কিরকম হয়েছে 1980-তে, এই যে কত পাউন্ড কার ইনকাম ছিল, এখানে এটা হলো 0 পাউন্ড, এখানে 10,000 পাউন্ড। 10,000 পাউন্ডের মধ্যে একমাত্র লাস্ট যে গ্রুপটা আছে আদার প্রফেশন, তারাই পেরেছে। 1990-তে এই যে আদার গ্রুপসে তাদের ইনকাম আরো বেড়েছে, কত হয়েছে, প্রায় 40,000 এর কাছাকাছি। হ্যাঁ, এটা হলো অ্যানুয়াল আর্নিং বছরে। তারপরে 2000-এর দিকে গিয়ে আরো বেড়েছে, এদেরটা বেড়েছে, সবারটাই কম্পারেটিভলি বেড়েছে, এদেরটা সবচেয়ে বেশি বেড়েছে, প্রায় হয়েছে 65,000 পাউন্ড পার ইয়ার। তাহলে এটা তো বর্ণনা করা সম্ভব, তাই না? এই চার্ট দেখে চিন্তা করে, এটা যেহেতু এটা এটা ডায়াগ্রাম আকারে দেওয়া আছে, এখন এটা যদি বর্ণনা করা হয় তাহলে একটা রাইটিং টাস্ক হলো। এই ধরনের টাস্কগুলো দেখা যায় আইএলস জাতীয় এক্সামে, টোয়েফেল জাতীয় এক্সামে থাকে, জিআরই জাতীয় এক্সামেও থাকে এগুলো। তো এটা একটা উপায় যে আমরা কিভাবে গ্রাফিক্সের মাধ্যমে রাইটিং টেস্ট বা স্পিকিং টেস্ট করতে পারি। এটা স্পিকিং টেস্টও হয়, রাইটিং টেস্টও হয়। রেস্ট্রিক্ট ক্যান্ডিডেটস, হ্যাঁ, বলছে this echoes the general point made in chapter 5. The question above about envy, for example, could result in very different answers from the same person on different occasions. There are so many significantly different ways of developing a response to the stimulus. Writing tasks should be well defined. Candidates should know just what is required of them, and they should not be allowed to go too far astray. A useful device is to provide information in the form of notes, pictures as above. The following examples, slightly modified, was used in the test I was concerned with, mentioned earlier in the chapter. এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে কিভাবে আমরা টেস্ট করতে পারি। এই রেস্ট্রিক্ট ক্যান্ডিডেটস বলতে হয়েছে যে স্টুডেন্টদের ছেড়ে দিলে হবে না, তাদেরকে ইনস্ট্রাকশনস দিয়ে একটা গণ্ডির মধ্যে ধরে রাখতে হবে, কনটেক্সট দিতে হবে, ইনস্ট্রাকশনস দিতে হবে, তাহলে সেটা বেটার হবে। এখানে বলছে যে কম্পেয়ার দ্য বেনিফিটস অফ ইউনিভার্সিটি এডুকেশন ইন ইংলিশ উইথ দ্যাট অফ ওয়ান ইন অ্যারাবিক।
Use all the points given below and come to a conclusion. You should write about 1 page. Arabic, easier for students, easier for most teachers, saves a year in most cases. English, books and scientific sources mostly in English. English international language, more and better job opportunities. Learning second language, part of education. Lecture. হ্যাঁ, এই দুটোর মধ্যে কম্পেয়ার ও কন্ট্রাস্ট করে দেখাতে হবে। এখন এখানকার কিছু পয়েন্টের মধ্যে সেন্টেন্স বানিয়ে তুলনা করতে হবে। এখন সেন্টেন্সগুলো বানাতে পারি কিনা, সাবঅর্ডিনেট সেন্টেন্স, হ্যাঁ, কোঅর্ডিনেট সেন্টেন্স বানাতে পারি কিনা, মানে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স বানাতে পারি কিনা, সেগুলো টেস্ট করা হবে। এইভাবে আমরা রাইটিং টেস্ট করতে পারি। এনশিওর ভ্যালিড এন্ড রিলায়েবল স্কোরিং। তারপরে আমাদের স্কোরিংটা করতে হবে, কারণ টেস্টের উদ্দেশ্য হলো গ্রেড দেওয়া, স্কোর করা। ওর মাধ্যমে বোঝা যায় যে কার স্কিল কতটুকু। স্কোরের দিকে তাকালেই বোঝা যায়, গ্রেডের দিকে তাকালেই বোঝা যায়। তো এটার নিয়ম কি? এনশিওর ভ্যালিড এন্ড রিলায়েবল স্কোরিং। সেট টাস্কস হুইচ ক্যান বি রিলায়েবলি স্কোরড। হ্যাঁ, তো এমন টাস্ক দিতে হবে যেটার মাধ্যমে সঠিকভাবে আমাদের স্কোর করা সম্ভব হবে, স্কোর দেওয়া সম্ভব হবে। সেট অ্যাজ মেনি টাস্ক অ্যাজ পসিবল, যত বেশি টাস্ক দেওয়া যায় তত ভালো। রেস্ট্রিক্ট ক্যান্ডিডেটস, ইনস্ট্রাকশনস দিয়ে, কনটেক্সট দিয়ে ক্যান্ডিডেটদের তাদের একটু রেস্ট্রিক্ট করতে হবে। গিভ নো চয়েস অফ টাস্ক, যে খুব বেশি চয়েস দেওয়া ঠিক না, অর এত বেশি দেওয়া ঠিক না। যেটা আমরা চাইবো সব স্টুডেন্ট যাতে ওটাই আনসার করে, তাহলে কম্পেয়ার করা সম্ভব হয়। এনশিওর লং ইনাফ স্যাম্পলস, এবং রাইটিং এর ক্ষেত্রে বিশেষ করে ওদেরকে একটু হালকা একটু বড় আনসার করতে দিতে হয়, যে ওরা ন্যারেটিভ ডিসক্রিপটিভ লিখতে পারে কিনা। ওর মাধ্যমে তাদের রাইটিং অ্যাবিলিটিটা বোঝা যায় যে কতটুকু অ্যাকিউরেট লিখতে পারে, সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক হয় কিনা, আইডিয়া এক্সপ্লেনেশন ঠিক হয় কিনা, এগুলো দেখা সম্ভব হয়। একদম ছোট বা 1-2 লাইনের আনসার থেকে অনেক সময় বোঝা যায় না। ক্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট স্কেলস ফর স্কোরিং। হ্যাঁ, আমাদের স্কেল করতে হবে, স্কোরিং স্কেল আমাদের যেমন আছে স্কেল করা, যে কে কিরকম আনসার করলে এগুলো রুব্রিক্স হিসেবে থাকে, যে কিরকম মার্কস দেওয়া হবে। হলিস্টিক স্কোরিং হলো যে একসঙ্গে পড়ে পুরোটা পড়ে একটা মার্কিং করা, এটা হলো হলিস্টিক স্কোরিং বলে। আর ডিস্টিংটিভ স্কোরিং হলো, সেগ্রিগেটেড স্কোরিং হলো যে আলাদা আলাদা মার্কিং করা। এখানে দেখো যে স্ট্যান্ডার্ডটা কিভাবে ঠিক করা হয়েছে। আমাদের এখানে যেটা আমরা ফলো করি, আমরা এ বি কি বলে ডি সি ডি বি তারপরে এ, এইগুলোর মধ্যে আমরা প্লাস মাইনাস ওয়্যার এগুলো দিয়ে আমরা বুঝাই যে কার কি স্ট্যান্ডার্ড। এখানে দেখো একটা অন্যরকম স্ট্যান্ডার্ড আছে, এনএস। যখন এনএস থাকবে, হ্যাঁ, যেমন আমরা এ প্লাস দেই, তো এ প্লাস দেওয়ার অর্থ হলো এ খুব ভালো স্টুডেন্ট। আর এইখানে দেখো নেটিভ স্পিকার স্ট্যান্ডার্ড, এনএস দিয়ে বোঝাবে নেটিভ স্পিকার স্ট্যান্ডার্ড, মানে এর স্কিল এত ভালো যে নেটিভ স্পিকারদের কাছাকাছি। এনএস মাইনাস ক্লোজ টু নেটিভ স্পিকার স্ট্যান্ডার্ড। এমএ clearly more than adequate. MA possibly MA minus more than adequate. A adequate for study at this university. অনেক সময় ইউনিভার্সিটি ভর্তির সময় তাদের স্কিল মেজার করা হয়, তখন এই স্ট্যান্ডার্ডটা ব্যবহার করে। ডি ডাউটফুল। তারপরে NA clearly not adequate. FBA far below adequate. এগুলো হলো আনএক্সেপ্টেবল। তো এই স্ট্যান্ডার্ডটা, এই স্কোরিং এবং গ্রেডিং স্ট্যান্ডার্ডটা অনেক জায়গায় ফলো করা হয়। এক এক ইউনিভার্সিটির এক এক নিয়ম থাকে। টেস্ট ফর রিটেন ইংলিশ স্কোরিং গাইড, এখানে একটা স্কোরিং গাইড দেওয়া আছে। ডেমনস্ট্রেটস ক্লিয়ার কম্পিটেন্স ইন রাইটিং অন বোথ দ্য রেটোরিক্যাল অ্যান্ড সিনট্যাকটিক লেভেলস, দো ইট মে হ্যাভ অকেশনাল এরর্স। এটাকে আমরা স্কোরিং গাইডকে আমরা অনেক সময় বলি রুব্রিক্স। হ্যাঁ, যে কি কি বিষয় আমরা বিবেচনা করব, কি
স্ট্যান্ডার্ডে লিখলে হ্যাঁ সেটা আমরা ভালো বলবো, ভালো মার্ক দিব। কি স্ট্যান্ডার্ডে না লিখলে আমরা এটাকে খারাপ বলবো, ভালো মার্কস না দিব। এগুলো ডিফাইন করা থাকে। যেমন এখানে demonstrates clear competence in writing on both the rhetorical and syntactic levels, though it may be occasional it may have occasional errors. A paper in this category writing এ যদি আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে এই স্ট্যান্ডার্ডে পড়বে। হ্যাঁ সে 6 পাবে। Effectively addresses the writing task, is well organized and well developed, uses clearly appropriate details to support a thesis or illustrate ideas, displays consistent facility in the use of language, demonstrates syntactic variety and appropriate word choice. এর চেয়ে একটু নিচে যেটা যদি 5 পায় সে এটা হবে স্ট্যান্ডার্ড স্টেটমেন্টটা হবে demonstrates competence in writing on both the rhetorical and syntactic levels, though it will probably have occasional errors. A paper in this category may address some parts of the task more effectively than others, is generally well organized and developed, uses details to support a thesis or illustrate an idea, displays facility in the use of language, demonstrates some syntactic variety and range of vocabulary. এরপর চারের ক্ষেত্রে আরেকটু স্ট্যান্ডার্ড একটু লো, সেটা আমরা describe করছি demonstrates minimal competence in writing on both the rhetorical and syntactic levels. মানে ছাত্রদের লেখার যে তারা কিভাবে লিখছে, এখানে লেখার যে কৌশল সেটা ঠিক আছে কিনা ওইটা। হ্যাঁ এটা আর একটা হলো এটা মূলত হলো স্টাইলিস্টিক বিষয়, লেখার কৌশলটা ঠিক আছে কিনা, যেমন এখানে আইডিয়াসটা এক্সপ্রেস করতে পেরেছি কিনা, এটা কিভাবে অর্গানাইজ বা স্ট্রাকচার করা হয়েছে সেটা ঠিক আছে কিনা। আর সিনট্যাকটিক লেভেল হলো বাক্যগুলো অ্যাকিউরেট কিনা, গ্রামার ঠিক আছে কিনা। এই দুটো টেস্ট করা হচ্ছে রাইটিং এ। বলা হচ্ছে এখানে 4 পেতে পারে সে। এ পেপার ইন দিস ক্যাটেগরি অ্যাড্রেসেস দ্য রাইটিং টপিক অ্যাডিকুয়েটলি বাট মে slight parts of the task, is adequately organized and developed, uses some details to support a thesis or illustrate an idea, demonstrates adequate but possibly inconsistent facility with syntax and usage, may contain some errors that occasionally offer meaning. 3 এই থার্ড লেভেলে কোনটা আসবে? demonstrates some developing competence in writing but it remains flawed on either the rhetorical or syntactic level or both. A paper in this category may reveal one or more of the following weaknesses: inadequate organization or development, inappropriate or insufficient details to support or illustrate generalizations, a noticeably inappropriate choice of words or word forms, and accumulation of errors in sentence structure and or usage. 2 আরেকটু নিচের লেভেলে suggest incompetence in writing. সে 2 পাবে, কেন এত কম পাবে? A paper in this category is seriously flawed by one or more of the following weaknesses: serious disorganization or underdevelopment, little or no detail or irrelevant specifics, serious and frequent errors in sentence structure or usage, and serious problems with focus. আর 1 এক দেওয়া হবে কাদেরকে? minimal marks. A paper in this category demonstrates incompetence in writing, may be incoherent, may be undeveloped, may contain severe and persistent writing errors. তো এইভাবে অনেক সময় স্পেসিফাই করে দেওয়া হয় যে স্কোরিং এর সময় আমরা কিভাবে সেটা করব। তো এটা অন্যভাবেও করা হয়, এক এক ইউনিভার্সিটির এক এক প্রতিষ্ঠানের এক এক নিয়ম থাকে। এটা আরেকটা স্ট্রাকচার এখানে আলোচনা করা হয়েছে। হ্যাঁ অ্যানালিটিক স্কোরিং, অনেক সময় আমরা অ্যানালিসিস করে স্কোরিং করি, হ্যাঁ রুব্রিক্স না দিয়ে। যেমন এখানে গ্রামারে সে কত পেল, ভোকেবুলারিতে কত পেল, মেকানিক্সে কত পেল, হ্যাঁ এই ফ্লুয়েন্সিতে কত পেল। এখানে রাইটিং ফ্লুয়েন্সিও হতে পারে, হ্যাঁ স্পিকিং ফ্লুয়েন্সিও হতে পারে। তারপর ফর্ম, হ্যাঁ অর্গানাইজেশন, কিভাবে সে আইডিয়া অর্গানাইজ করেছে সেটাতে কত পেল। হ্যাঁ তাই যে গ্রামারে কত পেয়েছে এটা লিখতে হবে,
ভোকাবুলারিতে কত, মেকানিক্সে কত, ফ্লুয়েন্সিতে কত, ফর্মসে কত, হ্যাঁ ভোকাবুলারি। তো এইভাবে আমরা যদি করি, হ্যাঁ সেটা হলো অ্যানালিটিক স্কোরিং বলা হয় সেটাকে, অ্যানালিটিক স্কোরিং। আমরা বিভিন্ন সেক্টর ভাগ করে করে অ্যানালিসিস করে করে আমরা তার মার্কিংটা করছি। একটা ধরো আমরা একটা প্যারাগ্রাফ রাইটিং করতে দিয়েছি, এখন প্যারাগ্রাফের মধ্যে তার গ্রামার কতটুকু কারেক্ট হয়েছে সেটা বিবেচনার বিষয়। গ্রামারের মধ্যে এখন এই যে বিভিন্ন ইসে থাকে, হ্যাঁ তোমার লেভেল থাকে, আমরা আগে যেভাবে দেখেছি 6টা লেভেল। এই যে এক হলো একেবারে মিনিমাম, এরর্স অফ গ্রামার অর ওয়ার্ড অর্ডার সো সিভিয়ার অ্যাজ টু মেক কম্প্রিহেনশন ভার্চুয়ালি ইম্পসিবল। পরে বোঝাই যাচ্ছে না কি আবল তাবল লিখেছে, গ্রামারে কোনো সামঞ্জস্য নেই, কোনো রুল মানেনি। আর সবচেয়ে ভালো যেটা, ফিউ অর এনি নোটিসেবল এরর্স অফ গ্রামার অর ওয়ার্ড অর্ডার। এখানে একেবারে প্রপার, মানে ফিউ মানে নাই বললেই চলে, হ্যাঁ। আর মাঝখানে হলো মাঝামাঝি অনেকগুলো পর্যায়ে। তাহলে গ্রামারের ক্ষেত্রে আমরা এভাবে মার্কিং করব, ভোকাবুলারির ক্ষেত্রেও একই। যে ভোকাবুলারি একেবারে লোয়েস্ট হলো ভোকাবুলারি লিমিটেশন সো এক্সট্রিম অ্যাজ টু মেক কম্প্রিহেনশন ভার্চুয়ালি ইম্পসিবল। আর টপ ক্যাটেগরিতে থাকবে ইউজ অফ ভোকাবুলারি অ্যান্ড ইডিয়ম রেয়ারলি if at all distinguishable from that of educated native writer। হ্যাঁ, তো একেবারে নেটিভ রাইটারদের মতো সে ভোকাবুলারি ব্যবহার করতে পারছে। মেকানিক্স মানে হলো তোমার ধরো এই যে ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন, হ্যাঁ ব্র্যাকেটস, এই বিষয়গুলোকে বলে মেকানিক্স। তাহলে মেকানিক্সের মধ্যে একেবারে লোয়েস্টে হলো বেশি ভুল আছে, এরর্স ইন স্পেলিং অর পাংচুয়েশন সো সিভিয়ার অ্যাজ টু মেক কম্প্রিহেনশন ভার্চুয়ালি ইম্পসিবল। আর খুব কম, নাই বললেই চলে, ফিউ নোটিসেবল ল্যাপসেস ইন প্রনাউন্সিয়েশন অর স্পেলিং। তারপরে হলো ফ্লুয়েন্সি, আমরা কিভাবে দেখব? ফ্লুয়েন্সির জন্য স্ট্যান্ডার্ড হলো একেবারে লো ক্যাটেগরিতে পড়বে এ হচপচ, মানে একেবারে জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছে ফ্লুয়েন্সির মধ্যে, or half learned misused structures and vocabulary items rendering communication almost impossible, বোঝাই যায় না পড়ে, হ্যাঁ। তারপরে চয়েস অফ স্ট্রাকচার্স এন্ড ভোকাবুলারি কনসিস্টেন্টলি অ্যাপ্রোপ্রিয়েট লাইক দ্যাট অফ এডুকেটেড নেটিভ স্পিকার, একেবারে খুব ভালো, এ ক্লাস। ফর্ম অর্গানাইজেশন, কিভাবে আইডিয়াস গুলো অর্গানাইজ করেছে, কোনটার পরে কোনটা এসছে, কিভাবে বিন্যাস করেছে সেটা। লোয়েস্ট লেভেল হলো ল্যাক অফ অর্গানাইজেশন সো সিভিয়ার দ্যাট কমিউনিকেশন ইজ seriously impaired। আর হাইয়েস্ট লেভেলে হলো হাইলি অর্গানাইজড ক্লিয়ার প্রোগ্রেশন অফ আইডিয়াস ওয়েল লিঙ্কড লাইক এডুকেটেড নেটিভ রাইটার। এইভাবে আমরা যখন আলাদা আলাদা মার্কস দিয়ে যোগ করব তখন টোটালটা পাবো। এটাকে আমরা বলি অ্যানালিটিক স্কোরিং, হ্যাঁ। একটা হলো হোলিস্টিক স্কোরিং আর হলো অ্যানালিটিক স্কোরিং। তো ইএসএল কম্পোজিশন প্রোফাইল, স্কোর লেভেল ক্রাইটেরিয়া, এটা রুব্রিক্সের মতো, মানে আমরা কি স্ট্যান্ডার্ডে বিচার করি আগে সেগুলো লিখে রাখতে হয়, যে এই রকমের লিখলে আমরা এই রকমের মার্কস দেব। স্টেপস ইন কনস্ট্রাক্টিং এ রেটিং স্কেল, হ্যাঁ। তো এখানে আমরা কিভাবে স্কেলটা তৈরি করব, রুব্রিক্সটা তৈরি করব, তার কিছু নির্দেশনা দেওয়া আছে। আস্ক হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য টেস্ট, ইন দ্য লাইট অফ দ্য আনসার্স টু দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন্স ডিসাইড search the existing skills that are similar to what you need or that can contribute to the construction of your skill, modify existing skills to suit your purpose, trial the skill you have constructed and make whatever modifications prove necessary. If possible, retrial the skill before calibrating it. মানে স্কেলগুলো অনেক সময় মডিফাই করা হয় প্রয়োজন অনুযায়ী। Calibrate the skill to be used, select and train scorers. Training stage, background and overview, হ্যাঁ। এইগুলো খুব ইম্পর্টেন্ট না, এগুলো আমরা ওই যে ট্রেনিং স্টেজটা আমরা আমাদের জন্য অতটা ঠিক প্রয়োজন নেই। এখানে বলছে যে কিভাবে রাইটিং টেস্ট নিতে হবে, তার কিছু এখানে স্টেজ দেওয়া হয়েছে। ট্রেনিং স্টেজ 1 ব্যাকগ্রাউন্ড এন্ড ওভারভিউ, ট্রেনিং স্টেজ 2 এটা হলো কোয়েরিজ অ্যারাইজিং ফ্রম দ্য হ্যান্ডবুক আর আনসার্ড
ট্রেনিং স্টেজ 3 অ্যাসেসমেন্ট, স্কোরিং প্রসিজার্স আমরা যথেষ্ট আলোচনা করেছি, ফিডব্যাক, রিডার অ্যাক্টিভিটিস আর নেই। মূলত এই ছিল আমাদের টেস্টিং রাইটিং স্কিল। এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। এখানে বিস্তারিত আছে, এগুলো একটু আমাদের জেনে নিতে হবে। আমরা তো এখনো মনে হয় অ্যাটেন্ডেন্সটা নেইনি, তাই না? না স্যার। অ্যাটেন্ডেন্সটা আমাদের একটু নেওয়ার চেষ্টা করি, দেখি আসে কিনা। এখানে না আসলে মোবাইল থেকে নিতে হবে। দেখি আসে কিনা। হ্যাঁ, ওটিপি দেখি, ওটিপি আসে কিনা। না, ওটিপি আসছে না। দেখি আমার মোবাইলে নিয়ে নেই। মোবাইলে দেখি, মোবাইলে কোথায় আছে। আচ্ছা, ওটিপি একটা আসছে, দেখি ওটিপি একটা এসছে। আচ্ছা, তাহলে এখানে দেখো স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স এন্ট্রি আজকে ডেট, তাই না? আজকে ডেট হলো কত? 10 ঠিক করলাম। এটা হলো তোমাদের ফল, এটা কোর্স হলো তোমাদের এই যে টেস্টিং এটা হলো এক্সট্রা, এটা এক্সট্রা। তাহলে এখানে দেখো এই যে স্টুডেন্ট লিস্ট আছে, আমি একটা একটা করে ইন্ডিকেট করছি লাস্টে 3 ডিজিট দিয়ে। 059 ফারহানা কি আছে? হ্যালো, ফারহানা মনে হয় অ্যাবসেন্ট। আচ্ছা, 004 তাসলুবা। হ্যালো, তাসলুবা কি আছে? হ্যালো, তাসলুবা মনে হয় নেই, তাই না? অ্যাবসেন্ট বোধ হয় স্যার। অ্যাবসেন্ট, হ্যাঁ, তাহলে অ্যাবসেন্ট থাকলো। এরপরে দেখো আমিনা খাতুন থাকার কথা, নামটা জি স্যার, দেখেছি। প্রেজেন্ট স্যার। ওকে, প্রেজেন্ট। তারপর আসিফ প্রেজেন্ট, তাই না? আসিফ প্রেজেন্ট। তারপরে মৌমিতা থাকার কথা, মৌমিতা নেই, অ্যাবসেন্ট। তারপর আব্দুল গাফফার ডাক্তার ভাই আছেন। আচ্ছা, এখন কারণে মনে হয় সমস্যা হচ্ছে। গাফফার দিয়ে দিলাম। তারপর হলো তাইবা বিনতা থাকার কথা, প্রেজেন্ট স্যার। ওকে। তারপর তানজির সুলতানা, অ্যাবসেন্ট মনে হচ্ছে। সাদিয়া আফরিন, অ্যাবসেন্ট মনে হচ্ছে। আলিশা আফরিন, প্রেজেন্ট স্যার। ওকে। তারপরে হলো সঞ্চিতা দাস। স্যার, ওর নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা, আমি দিয়ে দিলাম, ওকে। তারপরে ইফফাতারা, অ্যাবসেন্ট মনে হচ্ছে। মারিয়া হক, ইয়েস স্যার। ওকে। আসিফ আহমেদ, প্রেজেন্ট স্যার। ওকে। মার্জিয়া আজল, প্রেজেন্ট স্যার। ওকে। তানভীর আহমেদ তো প্রেজেন্ট। Yes, sir. তারপরে হলো জয়নবী আক্তার,
অ্যাবসেন্ট মনে হচ্ছে। রাকিবুল হাসান প্রেজেন্ট। প্রেজেন্ট স্যার। মোহাম্মদ হুমায়ুন কবির অ্যাবসেন্ট মনে হচ্ছে। তাসিন প্রেজেন্ট স্যার। ওকে, তারপরে হলো সাজিদ ইসলাম। স্যার প্রেজেন্ট। ওকে, তারপরে জান্নাতুল মাওয়া। প্রেজেন্ট স্যার। ওকে, তারপরে মারিয়া সুলতানা। প্রেজেন্ট স্যার। ওকে, দেখো তাহলে এরা প্রেজেন্ট হলো। তাহলে অ্যাবসেন্ট কারা কারা গেল? অ্যাবসেন্ট হলো 059 059 004 004, তারপরে 015 015, তারপরে 022 022, তারপরে 023 023, 030 030, তারপরে হলো 037 037, 044 044। আর অনেক প্রেজেন্ট অ্যাবসেন্ট তো 1 2 3 4 5 6 7 8 জন অ্যাবসেন্ট। হ্যাঁ তাই এতজন অ্যাবসেন্ট? জি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কারো আবার নেটওয়ার্ক ইস্যু নয় তো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা সেভ করে দিলাম। হ্যাঁ, আমি এটা সেভ করে দিলাম। আর এরপরেরটা আমি এখান থেকে দেখে দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। একটু পরে আমি দ্বিতীয়বার দিব। তাহলে আমাদের নেক্সট ক্লাসের জন্য কি কি কাজ থাকলো? আমরা নেক্সট ক্লাসে কিন্তু আমাদের একটা কুইজ হয়ে যাবে নাকি? জি স্যার। স্যার একটা কুইজ এবং অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। হ্যাঁ, একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আসবা, যেটা আমি টপিক দিয়েছি ওইটা 200 ওয়ার্ডের মধ্যে লিখে নিয়ে আসবা, আমার হাতে জমা দিবা। আর একটা হলো ওই ক্লাস টাইমে আমরা একটা কুইজ নিয়ে নিব। তো এটা জন্য আমাদের খুব বেশি টাইম দরকার নেই, আমার মনে হয় যে 15 to 30 মিনিটসের মধ্যে হয়ে যাওয়ার কথা। তারপরে আমরা আবার কোনো টপিক পড়াবো। স্যার কুইজের টপিক কি থাকবে? কুইজের টপিক ইওর লাইফ এক্সপেরিয়েন্সেস উইথ টেস্টিং। আমি কোয়েশ্চেনটা এক্সাক্ট বলবো না, তোমার সারা জীবনের টেস্টিং নিয়ে তোমার কি অভিজ্ঞতা হয়েছে এই প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত। তোমাকে কি তোমার টেস্টের মধ্য দিয়ে যেতে হয়েছে না যেতে হয়নি? হ্যাঁ, জীবনে কি? আচ্ছা ঠিক আছে, ওইগুলাই মাথায় রাখবে যে সারা জীবনের আমার টেস্ট নিয়ে কি এক্সপেরিয়েন্স। ওইখান থেকে আমি একটা প্রশ্ন দিয়ে তোমাদের ইনস্ট্যান্ট টেস্ট করে ফেলবো। স্যার অ্যাসাইনমেন্টে কি মাইক্রোসফট ওয়ার্ডে লিখবো না হ্যান্ড রিটেন লিখবো? হ্যান্ড রিটেনও চলবে, মাইক্রোসফট ওয়ার্ডেও চলবে, কোনো অসুবিধা নেই। আমি বুঝতে পারলেই হলো। ইট মাস্ট বি লেজিবল, যাতে পড়ে বোঝা যায়। ওটার জন্য কোনো চিন্তা নেই। তুমি হাতেও লিখতে পারো, মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করে প্রিন্ট দিয়ে আমাকে জমা দিতে পারো, কিন্তু ওখানে তোমার নাম আইডিটা অবশ্যই যাতে থাকে, যাতে আমি বুঝতে পারি এটা হলো তুমি, তোমার মার্কসটা যাতে দিতে পারো। আর স্যার সফট কপিটা কি বিএলসি তে জমা দিয়ে দিব? না, সফট কপি লাগবে না। ওকে স্যার। সফট কপি লাগবে না, শুধু হার্ড কপি, শুধু হার্ড কপি। ওকে স্যার। বলো আর কার কি প্রশ্ন? আমরা 12:38 বাজে, আমাদের হাতে আরো কিছু সময় আছে। স্যার আপনি যেমন বললেন যে ইওর লাইফ এক্সপিরিয়েন্স উইথ টেস্টিং, আজকে তো যেমন টেস্টিং পড়ালেন, এর আগেও হচ্ছে টেস্টিং নিয়ে স্যার আপনি ফ্যাক্টরস অফ টেস্টিংয়ে হচ্ছে 12টা টাইপ দেখিয়েছিলেন, যেটার ভিতরে হচ্ছে অ্যাচিভমেন্ট টেস্টিং, ল্যাঙ্গুয়েজ টেস্ট, স্পিকিং প্রফিসিয়েন্সি টেস্ট, প্লেসমেন্ট, ডায়াগনস্টিক টেস্ট, ডিরেক্ট টেস্ট, ইনডিরেক্ট টেস্ট, তারপর ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ, তারপর হচ্ছে ডিসক্রিট পয়েন্ট টেস্টিং, ইন্টিগ্রেটিভ টেস্টিং, নর্মস টেস্টিং, ক্রাইটেরিয়ন রেফারেন্স টেস্টিং, অবজেক্টিভ সাবজেক্টিভ টেস্টিং, এগুলো ছিল স্যার। পাশাপাশি কম্পিউটার অ্যাডাপ্টিবিলিটি টেস্টিং, কমিউনিকেটিভ টেস্টিং, অ্যাপটিটিউড টেস্ট। স্যার এগুলো কি আমরা ইনক্লুড করতে পারি মানে কুইজ এক্সামের জন্য? লাইফ এক্সপেরিয়েন্সের সঙ্গে যদি তোমার মনে হয় যে ইনক্লুড করবা, আর যদি মনে হয় যে না এগুলো ইনক্লুড করার দরকার নেই, করবা না।
হ্যাঁ স্যার, লাইফ এক্সপিরিয়েন্সের সাথে স্যার অনেক কিছু তো মিলে যায়। আসলে আমরা তো টেস্টগুলো মিললে মিললে দিবা, এখানে আপত্তির তো কিছু নেই। ওকে স্যার, ঠিক আছে। আমি কিভাবে প্রশ্ন করি সেই অনুযায়ী আনসার করবা। এখনই ধরে নিচ্ছ কেন যে আমি ওইভাবে প্রশ্ন করব? কিন্তু সামহাও এটা তোমার লাইফ এক্সপিরিয়েন্সের সঙ্গে রিলেটেড থাকবে, আমি ওটা বলছি। ওকে স্যার। কাজে এটার জন্য আগাম এই এত প্রস্তুতি নেওয়ার কিছু নেই। শুধু নিজে নিজে চিন্তা করো কত ধরনের টেস্ট তোমার এই জীবনে ফেস করতে হয়েছে, ওইগুলো খালি চিন্তা করো। স্কুলে কিভাবে তোমার টেস্টিং হয়েছে, হ্যাঁ, তারপরে হাই স্কুলে কিভাবে হয়েছে, প্রাইমারি এবং হাই স্কুলে, কলেজ লেভেলে কিভাবে টেস্টিং হয়েছে, ইউনিভার্সিটি লেভেলে কিভাবে টিচাররা টেস্ট করেছে। হ্যাঁ, এই শুধু নিজের এই 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 স্মৃতিগুলোই তুমি রোমন্থন করো, তাহলে ওখান থেকে আনসারটা পেয়ে যাবে। মানে স্যার আমার ওয়েতে আমি ক্রিয়েটিভ ভাবে অ্যানসার করলেই হয়ে যাবে। আগে প্রশ্নটা দেখো, প্রশ্নটা ক্রিয়েটিভ নাকি ফ্যাক্ট বেসড, আগে তো প্রশ্নটা তোমার জানতে হবে, কিন্তু সামহাও তোমার লাইভ টেস্টিং এর সঙ্গে রিলেটেড থাকবে। এখন আগে আমি বলতে পারবো না যে আমি এই প্রশ্নটাই দিব, but that will call for your experience of testing in life through your academic career. তোমার যত এই জীবনে পড়াশোনা করেছো, হ্যাঁ, কত রকমের টেস্ট ফেস করতে হয়েছে, কত রকমের বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। So you have to wait and see to get the question. তারপরে আর কার কি প্রশ্ন? স্যার 24 তারিখে যে প্রেজেন্টেশনের কথাটা বলেছেন, ওখানে কি স্যার আমাদের ওরাল প্রেজেন্টেশন হবে নাকি আমাদের প্রেজেন্টেশনের টপিক যেহেতু সবারই একটা, যে যার মতো স্লাইড প্রেজেন্ট করব, স্লাইড থেকে প্রেজেন্টেশনটা দিব? এটা স্লাইড অপশনাল, ফর্মাল ড্রেস অপশনাল। ওকে স্যার। তারপরে আর কার কি প্রশ্ন? স্যার পার পারসন কয় মিনিট করে বলার সুযোগ পাবো? পার পারসন ধরো 1 থেকে 2 মিনিট। ওকে স্যার। আর স্যার আর কোনো কোশ্চেন নেই। আচ্ছা, মারিয়া বলছে আর কোনো কোয়েশ্চেন নেই। জি স্যার, সব মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, তো সব ক্লিয়ার হলে তা আমরা ক্লাস তো শেষ করে দিতে পারি নাকি 1:30টা পর্যন্ত আমরা অনলাইনে যুক্ত থাকবো? কোনটা ভালো? স্যার শেষ করা যায় স্যার। শেষ করে দিতে পারেন। শেষ করে দিতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করে দিই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। অল দ্য বেস্ট, গুড বাই। আসসালামু আলাইকুম। See you Thank you, sir. Adab, sir. next class face to face.